আসসালামু আলাইকুম। উম, আমি ডাক্তার জামশেদ ফরিদী। আমি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি বর্তমানে। আজকে আমরা এর আগে দুইটা ক্লাস শুরু করেছিলাম। একটা ইন্টারন্যাশনাল, এটা আসলে আজকের ক্লাসেরই প্রিলিউড ছিল। তো আমি প্রথমে এই ক্যাটারেক্ট ক্লাসটা আপনার ঢাকা মেডিকেলের জুম ক্লাসে শুরু করেছিলাম, কিন্তু তখন দেখলাম যে আগে ভীষণটা আপনাদের ক্লিয়ার না করলে ক্যাটারাক্ট সম্পর্কে অনেক কিছু জানাটাই একটু অসম্ভব পর্যায়ে চলে যায়। তো সেজন্য আমি আগে এই ক্যাটারাক্টে আসলে মূলত আপনাদের পড়ানোর টার্গেট ছিল, যেহেতু আপনাদের ভাইভা পরীক্ষা কেস দিয়ে শুরু হয়, এবং তার ভিতরে ক্যাটারাক্টটা কমন কেস। ক্যাটারাক্ট একটা পড়বে, সবাই পাবেন ক্যাটারাক্ট। সেকেন্ড কেসে দিয়ে তখন হয়তো আপনাদেরকে ডেফিনেটলি অথবা পেরিজিয়াম বা যেটা থাকে সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো সেজন্য যেহেতু আমরা ক্যাটারাক্টটা দিয়ে প্রথমে আপনাদের কেস শুরু হয়, এই কেসটা যদি আপনি ভালো মতো মোটামুটি সব কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আর তেমন কোনো প্রবলেম বা অন্য কোনো কিছু থাকে না। সেজন্য আমি ক্যাটারাক্টাই পড়াইতে চাচ্ছিলাম ফার্স্টে, এবং এটা আমি আসলে ক্যাটারাক্ট শুরুর আগেই সেজন্য আপনাদের একটু কিভাবে ভিশনটা নিতে হয় সেটা সংক্রান্ত একটু শুরু করলাম। ভিশনটা মোটামুটি আশা করি আপনারা গত দুইটা ক্লাসে কিভাবে আমরা এক্সামিনেশন করি, ভিশন প্লাস অন্যান্য কারণ কিছুটা বুঝতে পেরেছেন। যতটুকু সম্ভব না হলে একটু আবার দেখে নিবেন করে। আর সঙ্গে বাদ বাকি এখন থেকে আমাদের রিলেটেড অনেকগুলো কথাই হয়তো আমি এভাবে শুরু করে দিব, যে আপনাদের জন্য আশা করি অতটা প্রবলেম হবে না। তো আমি শুরু করতেছি আমাদের আজকের session। তো ক্যাটারাক্ট ক্যাটারাক্ট কি জিনিস? আমাদের আসলে যত কিছু আমরা এই ক্ষেত্রে যা বলবো বা যা কোনো কিছুই আই রিলেটেড সবকিছুই আমাদের এই সংক্রান্ত মানে মূল, মানে বলতে গেলে যে এখন মানুষ, আমরা এখনো আসলে অনেক পিছিয়ে আছে আমাদের যে পরিমাণ ক্যাটারাক্ট করা উচিত সেই তুলনায়। তো সে সংক্রান্ত এখন ওই দিকে যাচ্ছি না। তো আমাদের সকল অপথলমোলজিস্টেরই এটা জানা, মানে সবাই এটাতে মূলত এমসিকিউ দেওয়া হয়। আর আপনাদের ক্ষেত্রে আমরা চাই যে অন্তত আপনারা ক্যাটারাক্ট সংক্রান্ত বেসিকটা জেনে আসেন। এবং এই রিলেটেড কমপ্লিকেশন গুলা, কারণ দেখা যায় অনেকেই হয়তো মানে একটা রাজশাহী সেন্টারে ক্যাটারাক্ট সার্জারি করে যায়, পরে হয়তো যে কোনো ধরনের কমপ্লিকেশন হয়ে যায়, তারা পেরিফেরিতেই প্রথমে হয়তো তাকে যাচ্ছে, অন্তত যেন আপনি এটা বুঝতে পারেন যে হ্যাঁ তার এটা একটা কমপ্লিকেশন হয়েছে, তখন আপনাকে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে বা অন্য যে কোনো কিছু করতে হবে। তো সেজন্য আমি ক্যাটারাক্টটা আপনাদের সকলেরই লাগবে। তো আমরা এই জন্য কিছু ক্যাটারাক্ট কি জিনিস, অপাসিফিকেশন অফ দ্য হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এন্ড অর ইটস ক্যাপিটাল ফর ক্যাটারাক্ট, এরকম ডেফিনেশন আপনাদের বইতে আছে। এবং আমি মূলত এই রিলেটেড যত কিছু এখানে আজকে বলা হচ্ছে সবই বই থেকেই ওইভাবে নেওয়া। তো যেগুলো আপনাদের রিটেন কেন্দ্রিক আসে সেগুলো সম্পর্কে তো আমি জাস্ট কত স্লাইড রেখেছি, আপনাদেরকে অতটা টাচও আমি করবো না। আমি মূলত ফাইবার রিলেটেড দিকে আগাবো। হয়তো দুইটা বা তিনটা ক্লাসের ভিতরে আপনাদের ক্যাটারাক্ট ভাইবার রিলেটেড জিনিসটা শেষ করে দেওয়া যাবে। তো আসেন আমরা ক্লাসিফিকেশন অফ দ্য ক্যাটারাক্ট, এটা কি এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, বহু ধরনের ক্লাসিফিকেশন আছে আপনাদের বইতে। এটা আপনাদের রিটেন রিলেটেড থাকবে, ভাইভাতে এই সংক্রান্ত বলতে গেলে তেমন কোনো কিছু প্রায় হবে না। আহ, সেজন্য রিটেনের জন্য আপনারা এইগুলো করে নেবেন ভালো মতো করে। আমি এইগুলো জাস্ট সাইডে রাখছি আপনাদের দেখার জন্য, এগুলো আসলে বোঝার কিছু নাই, আপনাদেরকে মুখস্থ করতে হবে। তো সেই হিসাবে আপনারা এই রিলেটেড যেগুলো আছে, যে ক্লাসিফিকেশন, মর্ফোলজিক্যাল যে ক্লাসিফিকেশন, তারপর মেটেরিয়াল ক্লাসিফিকেশন, এগুলো একটু পড়ে ফেলবেন। এগুলো রিটেন রিলেটেড আপনাদের থাকবে প্রচুর। তো সেক্ষেত্রে কি কি কনজেনিটাল ক্যাটারাক্ট এন্ড ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট এটা আমরা পাচ্ছি। এক্ষেত্রে টর্চ একটা খুব মানে মেজর রোল প্লে করে।
কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে। আর অ্যাকোয়ার্ড ক্যাটারাক্ট তো আমাদের মূল কথাবার্তাটা আসলে তো অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টের ভিতরে যে ক্লাসিফিকেশন এসডিএটেড ক্যাটারাক্ট সেটা সম্বন্ধে আপনাদের মোটামুটি ধরা হয় বেশিরভাগ। অন্যান্য যেগুলো কনজেনিটাল ক্যাটারাক্ট বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট এটা আসলে আপনাদের লেভেলের জন্য না, এটা পরিবেশের জন্য মূলত আমরা এই ক্ষেত্রে রেখে দেওয়া হয়। সেজন্য আপনাদের মূলত যেটা সেটা হলো আমরা এসডিএটেড ক্যাটারাক্ট নিয়েই মূলত কথা বলবো। কিন্তু তার আগে এগুলো জাস্ট আপনাদের জেনে রাখার জন্য আমি কিছু স্লাইড করে রেখেছি। এবং ডেভেলপমেন্ট ক্যাটারাক্ট কনজেনিটাল ও ডেভেলপমেন্টাল ক্যাটারাক্টের ভিতরে কি কি ইডিওপ্যাথি হতে পারে, হেরিডিটারি, তারপর ম্যাটার্নাল ফ্যাক্টর, ম্যাটার্নাল নিউট্রিশন, ইনফেকশন গুলো, রুবেলা, ক্রসের যে ইনফেকশন গুলো ড্রাগসের কারণে হতে পারে, রেডিয়েশন, মা যদি রেডিয়েশনের এক্সপোজ থাকে তাহলে হতে পারে। যেহেতু আমরা প্রেগনেন্সিতে কোনো ধরনের এক্সরে থেকে বিরত রাখি বা এগুলো আপনাদের করে রাখার জন্য এগুলো করে রাখবেন। অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টের ভিতরে আমাদের মূল যেটা টার্গেট সেটা আপনাদের লেভেলের জন্য ভাইবাতে যেটা থাকছে সেটা হলো এজ রিলেটেড ক্যাটারাক্ট। তো এজ রিলেটেড ক্যাটারাক্ট নিয়ে আমাদের মোটামুটি সবকিছু আপনাদের। আর এর ভিতরে ট্রমাটিক, কমপ্লিকেটেড, মেটাবলিক, রেডিও, এইগুলো তো মানে এর ভিতরে হয়তো মেটাবলিকটা আপনাদের একটু হয়তো কমপ্লিকেটেডটাও, আর অন্যগুলো অতটা আপনাদের জাস্ট কাজ করে দিলেই। রিস্ক ফ্যাক্টর ফর এজ রিলেটেড ক্যাটারাক্ট, হ্যাঁ এইটা এই ক্ষেত্রে আমরা কি কি হতে পারে, হেরিডিটারি এখানে মেজর রোল প্লে করে। যে অনেকেরই মানে এক্ষেত্রে মানে মূলত এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এক্সপোজার টু ইউভি রেডিয়েশন, এটাও বলা হয় বেশ কিছু ক্ষেত্রে আসছে যে যারা ট্রপিক্যাল কান্ট্রিজ আছে মানে এক্সপোজার টু সানলাইটে থাকে তাদের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর ক্যাটারাক্ট তাড়াতাড়ি হয়। ডায়েটারি ফ্যাক্টর যেমন আপনার যে ভিটামিন গুলো, ভিটামিন গুলো এগুলো যদি আপনি ভালো মতো না খান তাহলে সেটা কি করে ফ্রি রেডিকেলস গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তো এইটা না থাকলে ক্যাটারাক্ট হতে পারে। সিরিয়া ডায়রিয়াতে হতে পারে। ডায়াবেটিস একটা ফ্যাক্টর, এগুলো জাস্ট আপনাদের রিটেনের জন্য মূলত ইম্পর্টেন্ট। কিন্তু এইগুলো সাধারণত ভাইরাসে ওইভাবে আপনাদেরকে কাজ করা হয়। এখন আসতেছি আমরা মূলত আপনাদের যে ক্যাটাগরি গুলো নিয়ে আমাদের মানে আপনাদের রিলেটেড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। সেগুলো কি অ্যাকর্ডিং টু ভিতরে এসডিএর ক্যাটারাক্ট অ্যাকর্ডিং টু মরফোলজিতে আমরা সেখানে হলো কি কি ধরনের হতে পারে আমার এইখানে। তো এখানে একটা হলো মূলত এটা পোস্ট সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, এটা আসলে একটা পার্ট। এই ক্ষেত্রে হলো সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। সাবক্যাপসুলার ক্যাটারাক্ট অ্যান্টিরিয়রও হতে পারে, পোস্টেরিয়রও হতে পারে। মূলত পোস্টেরিয়রটা আমরা বেশি পাই এবং আপনাদের ক্ষেত্রে এটাই মূলত বেশি দেওয়া হয়, সেজন্য আমি একবারে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্টে লিখে দিচ্ছি। তো এই ক্ষেত্রে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট এটা দিয়ে ফার্স্টে শুরু করি। এই যে ছবিটা, এটা হলো আমার পোস্টেরিয়র সাবক্যাপসুলার, মানে আমার লেন্সের যে পার্ট গুলা এগুলো নিশ্চয়ই এতদিনে আপনাদের পিকচারে করা হয়ে গেছে। কিন্তু এটা পিকচার রিলেটেড ক্লাস, পরীক্ষা রিলেটেড কথাবার্তা আমি বলতেছি। তো সেক্ষেত্রে এটা তো আমার লেন্সের অ্যানাটমি আমি আর এই ক্ষেত্রে কাজই করতেছি না। তো সেই ক্ষেত্রে যেটা সেটা হলো যে পোস্টেরিয়র সাবক্যাপসুলার, মানে পোস্টেরিয়র ক্যাপসুলের সামনে এখানে এই যে জমা হচ্ছে এইখানে যে ক্যাটারাক্টটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু তার অ্যান্টেরিয়র ক্যাপসুল, কর্টেক্স, নিউক্লিয়াস সব ভালো, কিন্তু পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট দিস ইজ নট পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। নিউক্লিয়ার ক্যাটারাক্ট কোনটা? এটা হলো আমার নিউক্লিয়াসে তার ক্যাটারাক্ট। এই জন্য দেখেন সামনের যে কর্টেক্স কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। পিছনে যে নিউক্লিয়াসটা এই ক্ষেত্রে আমাদের ক্যাটারাক্ট হওয়ার কারণে তার এটা নিউক্লিয়াস। কর্টিক্যাল ক্যাটারাক্ট, এটা হলো আমার কর্টিক্যাল ক্যাটারাক্ট। যেখানে দেখেন এই ভিতরে কিছু দেখা সামনেই কিন্তু আমার মানে মূলত ক্যাটারাক্টটা চলছে, মানে হয়ে গেছে কর্টেক্স, ভিতরে নিউক্লিয়াস অন্য কোনো কিছু দেখা যাচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু দেখেন আপনার নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, পিছনে পোস্টের দেখা যাচ্ছে না, সামনে কিছু একটা আছে এটা বোঝা যাচ্ছে। তো সেজন্য এটা হলো নিউক্লিয়ার ক্যাটারাক্ট আর এটা হলো পোস্টেরিয়র সাবক্যাপসুলার। এইগুলো আমার তিন ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে যেটা মূলত আমরা শুরু করা হয় আমার এতগুলো কথা বলার আগে যত কিছু সেটা হলো আমার ম্যাচিউরিটি। আপনাদেরকে মূলত আমরা এজ রিলেটেড ক্যাটারাক্ট দেওয়া হবে এবং ম্যাচিউরিটি। তো পরীক্ষার আগে সাধারণত আপনাকে যে কেসটা দেওয়া হবে সেটা এজ রিলেটেড ক্যাটারাক্টই হবে এবং তাকে এই ভাগে এইগুলোর ভিতরে যে কোনো একটা আমাদের কাছে সেদিন ওয়ার্ডে যে কেসগুলো থাকবে তার ভিতরে আমরা সাধারণত আপনাদেরকে দিয়ে থাকি। তো এর ভিতরে আমরা কি কি সাধারণত হচ্ছে, একটা হলো ইনম্যাচিউর ক্যাটারাক্ট, এটা সাধারণত দেওয়া হয় না আপনাদেরকে। ইনম্যাচিউর ক্যাটারাক্টটা একটু
মানে কারণ আমাদের মানে গভর্নমেন্ট হসপিটাল গুলোতে ইনঅ্যাকুট ক্যাটারাক্ট আসলে খুব কমই করে patient। এটা হলো আরেকটু মানে সত্য কথা বলতে যেটা যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বা অন্য যে কোনো আমাদের গভর্নমেন্ট হসপিটালে এই ক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট আসে ক্যাটারাক্ট করার জন্য তার বা যাদেরকে আমরা আপনাদেরকে কেস হিসেবে দিতে পারবো তারা সাধারণত একটু সোসিওইকোনমিক কন্ডিশন কিরকম হয় সেটা আপনারা জানেনই, বুঝতেছেন। তো সেই ক্ষেত্রে ইনঅ্যাকুট ক্যাটারাক্টটা আপনাদের কেস হিসেবে পাওয়ার সম্ভাবনাটা আসলে অনেকটাই কম, সেটা তো আমরা অবশ্যই দিব। আপনাদের ক্ষেত্রে মূলত যেটা দেওয়া হবে সেটা হলো ম্যাচিউর ক্যাটারাক্ট এবং হাইপার ম্যাচিউর, এটাই মূলত। আর মর্গেগন্যান্ট ক্যাটারাক্ট যদি পাওয়া যায় এটা তো এখন মানুষ অনেকটাই সচেতন হয়েছে, কম পাওয়া যায় কিন্তু তারপরে একদমই কম না। আমরা এই করোনার ভিতরে গত 3-4 দিন আগে ঢাকা মেডিকেল কলেজে একটা মর্গেগন্যান্ট ক্যাটারাক্ট করা হয়েছে, বা চেম্বারেও পাই। আমি একটা ছবি তুলেও নিয়ে আসছিলাম, আপনাদেরকে আজকে হয়তো দেখাতে পারবো না, নেক্সট সপ্তাহে মর্গেগন্যান্ট ক্যাটারাক্ট হয়ে সেটা যে ক্যাটারাক্টের কমপ্লিকেশন যে আমরা যখন আসবো ক্যাটারাক্ট অপারেশন না করলে যে কমপ্লিকেশন গুলো হয় তখন আমি ওটা দেখাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা হলো আমার ইনম্যাচিউর। প্রথম যে ছবিটা এই ক্ষেত্রে আমার আপনাদের ভিতরে মনে হয় আমার ছবিটা আগে দেখা যাচ্ছে, সেই জন্য আপনাদের এই ছবিটা আসলে আমি উপরে দেওয়াটা ঠিক হয়নি। আমার ছবিটা কোন আফসান চলে আসবে আমি বুঝতে পারিনি। এটা আমি আপনাদের আগামী পরে আসবো, সেখানে আমি আবার চলে যাচ্ছি। ইনম্যাচিউর ক্যাটারাক্ট, ইনম্যাচিউর ক্যাটারাক্টটা কি হচ্ছে এখানে, ওই ছবিটাই জাস্ট বড় করা। এই ক্ষেত্রে কিছু ফাইবার ট্রান্সপারেন্ট থাকবে ইমেজের ক্যাটারাক্টে, সকল ফাইবার এই ক্ষেত্রে ওপেক হয়ে যাবে না। এবং ভীষণ সাধারণত ইমেজ ক্যাটারাক্টে স্নেল চার্টের ভিতরেই থাকে। সেজন্য আমি কিন্তু আপনাদেরকে এই মানে ভীষণ রিলেটেড কথাবার্তাগুলো আগে বলি। তো ভীষণ সাধারণত ইমেজ ক্যাটারাক্টে স্নেল চার্টের ভিতরে থাকে, মানে 636 বা 660 বা 624 থাকে। কালার অফ দ্য লেন্স এই ক্ষেত্রে আমরা পাবো গ্রেইশ হোয়াইট, গ্রেইশ হোয়াইট পাবো। কালার অফ দ্য লেন্স পাবো আমরা গ্রেইশ হোয়াইট। সবচেয়ে মূল যেটা পার্থক্য অন্যগুলা থেকে সেটা হলো এখানে আইরিশ শ্যাডো প্রেজেন্ট, আমরা আইরিশ শ্যাডোটা এই ক্ষেত্রে পাবো। আর এবং ফান্ডাল গ্লো এই ক্ষেত্রে পাওয়া যাবে। ফান্ডাল গ্লোটা কি জিনিস এটা আপনারা বলবেন, কিন্তু ভাইভাতে আসলে আমার মনে হয় ওইভাবে বলার দরকার নেই, কারণ যেহেতু আপনাদেরকে আমরা অপথলমোস্কোপি না করলে তার আপনি ফান্ডাল গুলো পাবেন না, এবং ওই ক্ষেত্রে আপনাদের অপথলমোস্কোপ দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনি এটা লেখার সময় লিখেন, কিন্তু বলার সময় এটা না বলাটাই ভালো। বলার সময় উপরে 4টা পয়েন্ট, একটা হলো আপনি যে ভীষণ এখন কথা হলো আমি কিভাবে, আচ্ছা আমি এটা শেষ করি তারপরে ডায়াগনোসিসে যাবো। তাহলে ইমেজের ক্যাটারাক্টের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, এক্ষেত্রে ভীষণটা পাবো আমরা, মোটামুটি ভালো ভীষণ পাবো, মানে স্নেল চার্টের ভিতরে পাবো 36 বা 624। কালার অফ দ্য লেন্স গ্রেইশ হোয়াইট এবং আইরিশ শ্যাডো। আইরিশ শ্যাডোটা কি জিনিস, এই ক্ষেত্রে যখন খেলা হয়েছে এই যে সাইডে একটা কালো মানে ছায়া ছায়া রয়েছে, মানে আইরিশটার জন্য এখানে কিছু ছায়া রয়েছে। তাহলে এটা আসলে ইম্পর্টেন্স বা ইমেচিউর ক্যাটারাক্ট আমরা পাবো কেন পাবো। ইমেচিউর ক্যাটারাক্টের ক্ষেত্রে কি হয়, প্রথম যে লাইনটা কিছু ফাইবার এখানে ট্রান্সপারেন্ট থাকে আর কিছু ফাইবার ওপেক হয়ে যায়। তো উপরে যখন আমার ট্রান্সপারেন্ট লেন্স ফাইবার গুলা থাকবে আর তার পিছনে যদি আমার ওপেক লেন্স ফাইবার থাকে, তাহলে তখন কি হবে, ওই লেন্সটা অনেকটা মিররের মতো থাকে। মিররে কি থাকে, মিরর আর লেন্সের ভিতরে পার্থক্য, আমার চশমাটা লেন্স, এখানে কোনো ধরনের কোনো কোটিং নেই, শুধু গ্লাস। আর মিররে কি থাকে, মিররে হলো লেন্স আর মিরর তো সেম, এটার পিছনে আমি আর একটা প্রলেপ দেওয়া হয়েছে সিলভার। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার এই গ্লাসটা ক্লিয়ার, ওই পাশে পিছনের জিনিস দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখেন কিছু জিনিস এটাতে রিফ্লেক্ট করবে আর এটাতে ডাইরেক্ট চলে যাবে। তাহলে একই লেন্সটাই যদি আমি পিছনে কোনো একটা কোটিং করে দিতে পারি তাহলে সেটা মিরর হিসাবে কাজ করবে। তাহলে আমার এই ক্ষেত্রে ইমেজের ক্যাটারাক্টে কি হচ্ছে, কিছু ফাইবার যেহেতু আমার ট্রান্সপারেন্ট থাকতেছে আর তার পিছনে যদি কিছু ওপেক ফাইবার থাকতেছে, তখন সেই লেন্সটা মিররের মতো কাজ করে। এই জন্য আমার ওইখানে আইরিশের ছায়া পড়বে, আইরিশ শ্যাডো। আশা করি আমি বুঝাইতে পারছি। এরপর আমি আইরিশ শ্যাডো সম্পর্কে আরেকটা স্লাইড রাখছি, সেটা আমি বলবো। তো তাহলে আমার এই ক্ষেত্রে ইমেচুর ক্যাটারাক্টে আমরা এই কটা জিনিস পাবো।
এখন আসি ম্যাচিউর ক্যাটারাক্ট। এই ক্ষেত্রে কি হবে, ম্যাচিউর ক্যাটারাক্টে আমার লেন্স ফাইবার গুলো কমপ্লিটলি ওপেক হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ফাইবারই আর ক্লিয়ার থাকবে না। যেহেতু আমার কোনো ফাইবার ক্লিয়ার নাই, তখন তো আর ক্লিয়ার না থাকলে প্রোডাক্ট ওপেক হয়ে গেছে, তো তখন তার এই লেন্সটাকে মিরর হিসেবে কাজ করার মতো কোনো ধরনের কোনো অপশন নাই। তো আমি আইরিশটা এখানে পাবো না। ভীষণ সাধারণত স্নেইল চার্টের থাকতেছে না। স্নেইল চার্টের পরের ভীষণটা আমাদের কি ছিল, কাউন্টিং ফিঙ্গার। তাহলে এই ক্ষেত্রে আমার ভীষণ চলে আসছে কাউন্টিং ফিঙ্গার। ঠিক আছে, তাহলে ওইটা স্নেইল চার্টের ভিতরে ছিল। আর এই ক্ষেত্রে ম্যাচিউর ক্যাটারাক্টে আমার ভীষণটা চলে আসতেছে কাউন্টিং ফিঙ্গারে। আর আইরিশ শ্যাডোতে অ্যাবসেন্ট আমরা পাচ্ছি। ফান্ডাল গুলো তো এটাতে মানে পাওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। নেক্সট সেকেন্ড পয়েন্টটা কি, কালার অফ দ্য লেন্স এই ক্ষেত্রে পার্লি হোয়াইট। এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম গ্রেইশ হোয়াইট এবং আইরিশ শ্যাডো প্রেজেন্ট, ফান্ডাল গুলো প্রেজেন্ট, আর ভীষণ ভালো থাকতেছে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ভীষণ হলো কাউন্টিং ফিঙ্গারে চলে আসতেছে। কালার অফ দ্য লেন্স এই ক্ষেত্রে চলে আসতেছে পার্লি হোয়াইট, আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট এবং ফান্ডাল গুলো অ্যাবসেন্ট। এটা হলো না ম্যাচিউর ক্যাটারাক্ট। এরপরে আমার হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টের প্রথম যেই লাইনটা আমি আপনাদেরকে লিখছি, এটা আসলে আপনাদের ওইভাবে বলার দরকার নেই, কারণ এটা হলো আমরা মানে স্ট্রিট ল্যাম্পে পাচ্ছি। আপনি টর্চ দিয়ে এটা দেখতে পারার সম্ভাবনাটা অনেক কম। শুরু তাহলে আমার এখন ভীষণ, ভীষণটা কি হচ্ছে আমার এখানে, ভীষণটা চলে আসতেছে আমাদের ফিঙ্গারের পরের ভীষণটা ছিল, আপনারা একটু মনে করে দেখবেন, সেটা হলো হ্যান্ড মুভমেন্ট। তাহলে সাধারণত এটা হ্যান্ড মুভমেন্ট চলে আসবে, বা হ্যান্ড মুভমেন্ট একদম, বা পিএলপিআর এই ক্ষেত্রেও চলে যেতে পারে। আমার ভীষণ রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট। কালার অফ দ্য লেন্স মিল্কি হোয়াইট, আইরিশ শ্যাডো তো আগের থেকে আমার অ্যাবসেন্ট, যেহেতু এখানে কোনো ফাইবারই নাই। আর ফান্ডাল গুলো এই ক্ষেত্রে absent। এখন আসি মরগ্যানিয়ান ক্যাটারাক্ট। মরগ্যানিয়ান ক্যাটারাক্টটা আসলে এটা একটা হাইপারমেট্রিক ক্যাটারাক্টের পরের ক্যাটারাক্ট, যেখানে কর্টেক্সটা লিকুইফিকেশন হয়ে যাবে, মানে কর্টেক্সটা আস্তে আস্তে পুরোটাই লিকুইড হয়ে যাবে, এবং সেজন্য নিউক্লিয়াসটা নিচের দিকে মানে জায়গা পাবে, সে নিচের দিকে চলে যাবে। আর ভিজুয়াল অ্যাকুইটি তো তাহলে আমার ওই ক্ষেত্রে কি ছিল, হ্যান্ড মুভমেন্ট ছিল হলো আমার ম্যাচিউর ক্যাটারাক্ট। তাহলে মরগ্যানিয়ান ক্যাটারাক্টে এটা মানে হ্যান্ড মুভমেন্টের পরের ভীষণে চলে যাচ্ছে, হ্যান্ড মুভমেন্টের পরের ভীষণে মানে পিএলপিআর প্রেজেন্ট থাকবে। এবং এরপরে কি লেন্সটা, লেন্স রিপ্লেসটা সাধারণত ফ্লোটিং থাকবে, যেহেতু আমার চারদিকে টোটাল লিকুইডেশনের পানির মতো হয়ে গেছে। সেজন্য এটা চোখ মারাটা দেখা যাবে অনেক সময় নিউক্লিয়াসটা নড়ছে। ক্যালসিয়াম ডিপোজিট পাওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক, এরকম যে ক্যালসিয়াম ডিপোজিট গুলো এগুলোতে পাওয়া যেতে পারে। আর এই ক্ষেত্রে তো আইরিশ শ্যাডো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং ফান্ডাল গুলো এই ক্ষেত্রে পাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন আমি একটু বলি আইরিশ শ্যাডোটা। আইরিশ শ্যাডো হলো তাহলে কি, যখন আমার দেখেন এই ক্ষেত্রে এই যে ক্লিয়ার ফাইবার রয়েছে আমার এখানে, এই যে লাইট ইয়েলো, যেটা লাইট ইয়েলো তো ক্লিয়ার ফাইবার, এখানে যখন আসতেছে ছবিটা, আলোটা পড়তেছে, সে যে বাধা পাচ্ছে কোথায়, বাধা পাচ্ছে ডেন্স মানে ব্রাউন কালারের যেখানে। তো এই ক্ষেত্রে এটা কি হিসাবে কাজ করতেছে, মিরর হিসেবে কাজ করতেছে। সামনে বাইরে তার ক্লিয়ার ফাইবার, ভিতরে ডেন্স ফাইবার, সেজন্য এখানে এরকম একটা শ্যাডো শ্যাডো করতেছে, যেহেতু আমার আলোটা কিছুটা যাইতে পারতেছে, সেজন্য এখানে শ্যাডো পাচ্ছে। আর এখানে দেখেন পুরাটাই ব্রাউন, পুরাটাই ক্যাটারাক্ট হয়ে গেছে, তাহলে কোনো আলোই আর যাইতে পারতেছে না। কোনো আলো যাইতে পারার না জন্য এক্ষেত্রে কোনো শ্যাডো করতেছে, বিশেষ আইরিশ শ্যাডো। আইরিশ শ্যাডোটা আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় এটা কি জিনিস, এটা একটু বুঝতে হবে আপনাকে, যে যখন আমার ইনম্যাচুর ক্যাটারাক্ট ক্ষেত্রে পার্ট অফ দ্য লেন্স ফাইবার ক্লিয়ার থাকবে এবং পার্ট অফ দ্য লেন্স ফাইবার ওপেক থাকবে, তখন তখন সেই ক্যাটারাক্টাস লেন্সটা মিরর হিসেবে কাজ করতে পারে। যদি সে মিরর হিসেবে কাজ করে, তখন আমরা আইরিশের একটা ছায়া পড়বে লেন্সের উপরে, সেটাকে আমরা বলতেছি আইরিশ শ্যাডো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এইদিকে আজকে যেখানে যেতে পারি কিনা, আগে আমি ক্যাটারাক্ট সংক্রান্ত আরেকটু যেভাবে আপনাদেরকে ভাইভাতে মূলত জিজ্ঞেস করা হয় সেই রিলেটেড থাকি। প্রথমে আমরা আপনাদেরকে একটা পেশেন্ট দেওয়া হবে। ধরেন আমি একটা সিনারিও এই ক্ষেত্রে
ইন্টারেক্টিভ হলে ভালো হইতো। আমি এভাবেই একটু করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এক্ষেত্রে আপনারা আমাকে একটু পরে দেখতেছেন, তো সেই ক্ষেত্রে আহ, আমরা একটা পেশেন্ট দিলাম, ধরেন আপনাকে 50 ইয়ার্স অর 70 ইয়ার্স এর একটা পেশেন্ট। তার আপনি প্রথমে কি করবেন? প্রথমে আমরা আবার ওই যে যে আমাদের যে স্লাইডটা আমি আপনাদের এর আগে করে দেখিয়েছিলাম, যে প্রথমে আমরা তার ভিশন দেখব, মানে গত দুইটা ক্লাসের। তাহলে আমি তার প্রথমে আই এক্সামিনেশনটা করবো। এক্সামিনেশন অফ দ্য আইতে আমার কি কি প্রসিডিওর ছিল সেগুলো আপনাকে ওইভাবে একটু করতে হবে। মানে যদি আপনার অতক্ষণ টাইম হয়, আমরা আপনাদেরকে সবকিছু দেখানো দেওয়া হবে, কিন্তু তারপর আপনাকে প্রস্তুতি জিনিস করতে হবে। তার প্রথমে আমরা তাকে কি করবো? তার ভিশনটা দেখবো। ভিশন দেখবো, ভিশন দেখবো কিসে? প্রথমে আমি তাকে পেশেন্টকে একটা রুমের নেচার থাকবে, লাইট থাকবে, তারপর চেয়ার থাকবে, তাকে আমি ডায়াগনোসে বসাবো এবং তাকে প্রথমে ডান চোখ এক্সামিনেশন করবো। তাকে হয় আমি বাম চোখে একটা অক্লুডার মানে হাত দিয়ে ধরতে বলবো, অথবা যদি ওখানে আপনাদের অক্লুডার থাকে বা যদি ট্রায়াল ফ্যান দেওয়া থাকে, যেটা থাকবে সেই হিসাবে আপনারা তার ভিশনটা শুরু করবেন। ভিশন শুরু করার পরে প্রথমে আমরা তাকে স্নেল চার্ট দিয়ে শুরু করবো। স্নেল চার্টের ভিতরে আমরা সে যে ভিশনটা দেখব। ধরেন এই পেশেন্টটাকে আপনাদের দেওয়া হয়েছে, এই পেশেন্টটা আপনাদের দেওয়া হয়েছে, তাহলে প্রথমে আমার কি কাজ ছিল? তাহলে প্রথমে আমি ভিশনটা দেখি। প্রথমে দেখলাম পেশেন্ট, আগে তো গ্রিটিং কনসেন্ট করলাম, গ্রিটিং কনসেন্ট করে তার অনুমতি নিলাম, অনুমতি নিয়ে তারপরে তার ভিশনটা দেখে নিলাম। ভিশন দেখলাম আমরা কোথায়? প্রথমে তার স্নেল চার্টে। স্নেল চার্টের ভিতরে তার ভিশন নাই। যেটা ভিতরে ভিশন নাই, তখন আমরা তাকে পেশেন্টকে একটু একটু করে আগালাম। আগিয়ে তখন আমরা তখন 6 ফিট যেহেতু ছিল, 6 মিটার, তাহলে সেক্ষেত্রে আমরা 5 মিটার, 4 মিটার, 3 মিটার, 2 মিটার, 1 মিটারের ভিতরে তাকে রাখলাম। এরপরে আমরা কি করলাম? এর ভিতরে নাই, যেহেতু তার এইরকম ক্যাটারাক্ট একটা হয়ে আছে, তো এই ক্ষেত্রে তার ভিশন থাকার প্রশ্নই আসে না। তখন আমরা তাকে কাউন্টিং ফিঙ্গারে চলে গেলাম, যে তাকে বুঝতে বলবো এটা কয়টা আঙুল। একটা লেভেলে ধরেন 3 ফিট দূর থেকে সে কাউন্টিং ফিঙ্গার, মানে সে ফিঙ্গার গুনতে পারলো। তাহলে তার বিষয় আমি লিখলাম ফিঙ্গার, হিসাব করে রাখলাম যে কাউন্টিং ফিঙ্গার ঠিক আছে। তাহলে আমার এই ক্ষেত্রে ভিশনটা হয়ে গেল। ভিশন হয়ে যাওয়ার পরে এরপরে আমরা কি করবো? তাকে টর্চ দিয়ে, আপনাদের এখানে ছিল এক্সামিনেশন করা, তাহলে টর্চ দিয়ে আমরা তার এখন টর্চ দিয়ে কি দেখবো? তার কালার অফ দ্য লেন্সটা দেখবো, আইরিশ শ্যাডো দেখবো, তারপরে তার পিপিলারি লাইট রিয়াকশন, মানে অ্যাজ এ হোল মোটামুটি আপনার এই আগের দুইটা ক্লাসে যতগুলো পড়া হয়েছে তার এই রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে হবে। কারণ সবকিছু হয়তো দেখা সম্ভব না, যে আপনি অকুলার মোটিলিটি বা অন্য কোনো এগুলা বাদ দিয়ে মোটামুটি আপনার ক্যাটারাক্ট রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে হবে। তাহলে প্রথমে আমি কি দেখলাম? ভিশনটা আমি কমপ্লিট করেছিলাম। ভিশন কমপ্লিট করে এরপর আমি টর্চ ছিলাম, টর্চ করে দেখলাম কি কালার অফ দ্য লেন্সটা কি। কালার অফ দ্য লেন্স এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি পার্লি হোয়াইট। পার্লি হোয়াইট পাইলাম। এরপর আমি কি দেখতেছি? তার আইরিশ শ্যাডোটা আছে কিনা, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। আইরিশ শ্যাডো এই ক্ষেত্রে আপনি পেলেন না। এরপরে খানগুলো এই ক্ষেত্রে দরকার নেই, বাচ্চা। এরপর আপনাকে পিপুলারি লাইট রিয়াকশনটা দেখতে হবে। এখানে পিপুলারি লাইট রিয়াকশন দেখাটা কেন ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধরেন আমরা পেরিফেরিতে আমাদের ঢাকা মেডিকেলে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, আমরা মানে গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার সঙ্গে এটা না হলেও আমাদের কাছে অনেক অপশন আছে। কিন্তু যখন আপনি পেরিফেরিতে একটা জায়গাতে যেখানে আপনি ফান্ডাল গ্লোই পাচ্ছেন না, আপনি অপশনাল করে কি দেখবেন রেটিনা? তাহলে রুগী অপারেশন করার পরে পেশেন্ট দেখবে কি দেখবে না, এটাই তো একটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেখানে। আপনি বললেন অপারেশন করলেন, কোনো একটা কিছু শুরু করলেন, শুরু করার পরে দেখলেন যে অপারেশন করে ফেলেন, পেশেন্ট কিছু দেখে না, তখন রুগী আপনাকে কি বলবেন? বলবে যে তুমি আমার অপারেশন করছো, টাকা আছে, ভিতরে তো লেন্স ছিল না, এই জন্য আমি দেখি না। অন্তত আমাকে পিপুলারি লাইট রিয়াকশনটা যদি তার ঠিক থাকে, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে তার রেটিনাল ফাংশন ঠিক আছে, এবং এই ক্ষেত্রে অপারেশনের পরে সে কিছুটা হলেও এখনকার থেকে ভালো দেখবে। এরপরে একটা পরে তার ঠান্ডা কেমন আছে সেটা তো তার পরের বিষয়। তাহলে এই ক্ষেত্রে পিপুলারি লাইট রিয়াকশন অনেক ইম্পর্টেন্ট। এই জন্যই আপনাদের কিন্তু এই ক্ষেত্রে পিপুলারি লাইট রিয়াকশন আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করেছি, এবং আপনাদের অস্তিতে এই কোশ্চেনটা মানে 25 সেশনের ভিতরে অলরেডি একবার চলে এসেছে, এবং হয়তো ভবিষ্যতেও আসবে আপনাদের মেইন পরীক্ষায় বা সাপ্লিমেন্টারি পরীক্ষা যে কোনো একটা এটা পাওয়া যাবে। তাহলে পিপুলারি লাইট রিয়াকশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমার এই ক্ষেত্রে মোটামুটি দেখা কমপ্লিট। দেখা কমপ্লিট যে তার আমার ডায়াগনোসিসে আমি
চলে আসি কি সেটা হলো, এটা আমার ম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর ক্যাটারাক্ট। এবং ধরেন এটা রাইট আই অথবা লেফট আই যে কোনো একটা। এখন আপনি একটা চোখ দেখলেন, অবশ্যই অন্য চোখটাও দেখতে হবে যে সেটাতেও তার কোনো ক্যাটারাক্ট আছে কিনা, বা যার এক চোখে এরকম ম্যাচিউর ক্যাটারাক্ট তার আর এক চোখটা অপারেশন করাও থাকতে পারে। অপারেশন করাও থাকলে তখনকার সেই অবস্থাটাকে আমরা কি বলি, সিউডোফ্যাকিয়া। ফ্যাকিয়া সিউডো মানে মিথ্যা, ফ্যাকিক মানে তাহলে এখন আমরা সিউডোফ্যাকিয়া বলবো। তাহলে এই ক্ষেত্রে এই পেশেন্টের কাছে কি বলা হচ্ছে, ফ্যাকিক মানে তার ভিতরে লেন্স আছে। আর সিউডোফ্যাকিয়া মানে তার ভিতরে একটা মিথ্যা লেন্স আছে। সিউডো মানে সিউডো মানে মিথ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলছি, সিউডোফ্যাকিয়া। তাহলে এখন আমি ধরেন এই পেশেন্টের রাইট আইতে আমরা এইরকম অবস্থা পাই না, লেফট আইতে হয়তো সে 1 মাস বা 2 মাস 3 মাস থেকে অপারেশন করছে, সেক্ষেত্রে আমরা তাকে সিউডোফ্যাকিয়া বলতেছি রাইট আই। এখন তাহলে আমার ডায়াগনোসিসটা কি হলো, আমি স্যার কি হলো, আমি স্যারকে এই কথাগুলো বলবো যে তার ভীষণ কি বা কি হবে। তাহলে তখন আমি আমার ভাইবাতে যখন স্যার আপনাকে জিজ্ঞেস করবে যে ডায়াগনোসিস, তখন আপনাকে বলতে হবে স্যার মাই ফার্স্ট ইজ মাই ডায়াগনোসিস ওয়াজ এজ রিলেটেড ম্যাচিউর ক্যাটারাক্ট রাইট আই অ্যান্ড সিউডোফ্যাকিয়া লেফট আই। ঠিক আছে। এখন দেখা গেল ওইটা সিউডোফ্যাকিয়া নাই, ওই ক্ষেত্রে স্যার ওইটা হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট হয়েছে। ঠিক আছে, হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট বা ইমেচিউর ক্যাটারাক্ট, তখন আপনাকে তখন বা ম্যাচিউর ক্যাটারাক্ট। সাধারণত একটা ম্যাচিউর আর একটা ইমেচিউর হওয়ার সম্ভাবনা কম। দুই থেকে ম্যাচিউর হওয়ার সম্ভাবনাটা বেশি, একটা তো হাইপার ম্যাচিউর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা তখন সেই হিসাবে ওইটা ওইটা ডায়াগনোসিসটা বলবো। তাহলে আমার ডায়াগনোসিস ফুল কমপ্লিট করতে হবে দুই থেকে। এটা হলো কি, এজ রিলেটেড ম্যাচিউর ক্যাটারাক্ট রাইট আই উইথ লেফট আই যেটা সুযোগ থাকছে অথবা এই ডায়াগনোসিসটা। এরপরে আপনার নেক্সট কোশ্চেন হবে যে ডিসক্রাইব করাতে আপনাকে কি চলে যাচ্ছে, তখন আপনাকে এই প্রত্যেকটা জিনিস আপনি কি কি বলছেন, এজ রিলেটেড ম্যাচিউর ক্যাটারাক্ট। এজ রিলেটেড এর ক্ষেত্রে আপনার বলতে হবে তার পেশেন্টের বয়স ছিল 70 বছর। ঠিক আছে। তারপর ম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর ক্যাটারাক্ট ক্ষেত্রে তখন আপনাকে এই সিরিয়ালি বলতে হবে সেটা কি, তার মানে পেশেন্টের ভিশন ছিল কাউন্টিং ফিঙ্গার, কালার অফ দ্য লেন্স ছিল পার্লি হোয়াইট, আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট। এই তিনটা বললে ম্যাচিউর ক্যাটারাক্ট। এবং রাইট আই যেন ডান চোখ, আর লেফট আইটা ভিতরের মতো পড়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিসটা ফুল ফিল হবে, কমপ্লিট হবে। আর এর পরবর্তী কোশ্চেনগুলো আমি এরপরে আসবে ক্যাটারাক্টের ক্ষেত্রে। আশা করি অন্তত ডায়াগনোসিসটা বলতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। তাহলে আমি এটা আরেকবার একটু ম্যাচিউর ক্যাটারাক্ট, আমি এই ক্ষেত্রে ভীষণটা স্নেল চার্টে থাকি, আমি এটা একটু বারবার বলতে চাচ্ছি কারণ এই ক্ষেত্রে আপনাদের অনেক কিছু নির্ভর করে, এবং এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটাতে অনেক অ্যাড চলে আসে। তো এটা একটু ইম্পর্টেন্ট। আর এরপরে যেগুলো আছে সেগুলো আসলে থিওরিটিক্যাল, এগুলো আপনাদের ওইভাবে ধরা হয় না। সেজন্য আমি এটা হয়তো একটু টাচ করে যাব, কিন্তু আপনাদের মূল যেটা করতে হবে সেটা হলো ইম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর ক্যাটারাক্ট, হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট, মরবিডিয়ান ক্যাটারাক্ট। এই ক্ষেত্রে আমার ইম্যাচিউর ক্যাটারাক্টে কি থাকতেছে, এই ক্ষেত্রে ভীষণটা সেল চার্টের ভিতরেই থাকতেছে, কালার অফ দ্য লেন্স গ্রেশ হোয়াইট, আইরিশ শ্যাডো প্রেজেন্ট, ফান্ডাল গুলো প্রেজেন্ট। ম্যাচিউর ক্যাটারাক্টে আমার এটা ভীষণ চলে আসছে কাউন্টিং ফিঙ্গারে, কিন্তু চ্যাটের পরে তো কাউন্টিং ফিঙ্গারই। কালার অফ দ্য লেন্স এক্ষেত্রে থাকতেছে পার্লি হোয়াইট, আইরিশ শ্যাডো থাকতেছে, এই ক্ষেত্রে থাকতেছে না, ফান্ডাল গুলো থাকতেছে। হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে ভীষণ চলে আসছে আমার হ্যান্ড মুভমেন্টের। তাহলে আপনি যখন কারণ পারলেন না, কামিং পারলেন না, তখন হাত নড়াইলেন, তখন যদি সে বলতে পারে তখন হ্যান্ড মুভমেন্টে কালার অফ দ্য লেন্স ক্ষেত্রে মিল্কি হোয়াইট, আইরিশ শ্যাডো অ্যাবসেন্ট, ফান্ডাল গুলো অ্যাবসেন্ট। আর মরগেনিয়ান ক্যাটারাক্টে এক্ষেত্রে সাধারণত পিএলপিআর থাকে। আর এই ক্ষেত্রে কালার অফ দ্য লেন্স আপনার তো এটাতে কালার অফ দ্য লেন্স বলে বলার কিছু নাই। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে কোয়াড্রেটিক লিকুইফাইড, তারপর মানে আমি যেভাবে এক্ষেত্রে বলছি কোয়াড্রেটিক লিকুইফাইড থাকবে, নিউক্লিয়াসটা তার ভিতরে ফ্লোটিং করবে, আপনি চোখ মারলে দেখতে পাবেন। তবে এই ক্ষেত্রে মরগেনিয়ান ক্যাটারাক্ট আপনাদেরকে সাধারণত আমরা দেওয়ার চেষ্টা কম করি, কারণ এটার ভিতরে অনেকগুলো কোশ্চেন চলে আসবে। সেজন্য আমরা সাধারণত আপনাদেরকে ম্যাচিউর হাইপার ম্যাচিউরের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে থাকা হয়। যদি একান্তই আপনাদের মানে ভাগ্য খারাপ থেকে ওই দিন আমাদের কাছে হাতে এটা পাওয়ার সম্ভাবনা থাকে। আর ঈর্ষাটা কি, এটা আপনাদের আশা করি আমি বুঝাইতে পারছি, এবং আশা করি আপনারা ফাইনাল পরীক্ষা পর্যন্ত
মনে থাকবে এবং আপনারা বলতে পারবেন। আইরিশ শ্যাডো আমি আরেকবার একটু বলতেছি, সেটা হলো আমার যখন ইনম্যাচুর ক্যাটারাক্টের ক্ষেত্রে পার্ট অফ দ্য লেন্স ফাইবার, এই যে লাইট ইয়েলো যে কালারটা ক্লিয়ার থাকে এবং ভিতরে যখন ডেন্স হয়ে যাচ্ছে, ডেন্স ক্যাটারাক্ট থাকতেছে তার ভিতরে, তখন এই লেন্সটা মিরর হিসাবে কাজ করে। সামনে ক্লিয়ার, পিছনে ডেন্স। মিরর হিসাবে কাজ করার জন্য আমার এই মিররে আইরিশের ছায়া পড়ে, দ্যাট ইজ আইরিশ শ্যাডো। আর সবগুলো লেন্স ফাইবার এখানে ওপেক হয়ে গেছে, কোনো ক্লিয়ার ফাইবার নাই, সেজন্য এটা তো মিরর হিসেবে কাজ করার মতো কোনো অপশন নেই। সেজন্য এই ক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো ছায়া পড়বে না, তো আইরিশ শ্যাডো এই ক্ষেত্রে আমরা পাবো না। এখন যেগুলো এগুলো আসলে আপনাদের রিটেনে থাকে, ভাইভাতে সেরকম দেখা ধরা হয় না। ট্রমাটিক ক্যাটারেক্টে এক্ষেত্রে ইয়াং ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমরা এগুলো বেশি পাই। ডাইরেক্ট সরাসরি চোখের ভিতরে কিছু একটা ঢুকে গেল। এখন তো এটা রাস্তাঘাটে প্রচুর ডিশের তার খুলে, মানে আমি আসলে একটা পেশেন্ট এরকম পাইছিলাম, সেই জন্য একটু বলতেছি যে আপনারা যখন রিক্সা বা মোটর সাইকেলে চলবেন, রাস্তাঘাটে যে ডিশের তারের মাঝখানের যে ফাইবারটা, ফাইবার অপটিক যেটা থাকে, ওটা কিন্তু অনেক স্বাদ থাকে। তো আমরা একটা পেশেন্ট পাইছিলাম যে তার ওই যাচ্ছিল সে, তো সামনে ডিশের তার কাটা ছিল, কোনো একভাবে এটা তার চোখের ভিতরে ঢুকে গেছে এবং এটা ঢুকে কর্নিয়া ছেদ করে লেন্স পর্যন্ত চলে গেছে এই শক্ত ফাইবারটা। তো আলটিমেটলি তার ক্যাটারাক্ট হয়েছে, কর্নিয়া রিপেয়ার করা লাগছে, অনেক কিছুই করতে হয়েছে। সেজন্য বাইরে এখন চলাচলের সময় এই ডিশের তারগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত আমাদের সবাই। ইলেকট্রিক শকে হয়, রেডিয়েশনে হয়, ইন্টার রেডিয়েশনে, তো এইগুলো আমাদের বিভিন্ন কমপ্লিকেটেড ক্যাটারাক্টের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের মানে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট মানে আপনার অন্য কোনো একটা ডিজিজ আছে সেটার জন্য যে ক্যাটারাক্টটা হচ্ছে, সেক্ষেত্রে আমার কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, যেমন ইউভাইটিস। ইউভাইটিস থেকে প্রচুর ক্যাটারাক্ট হচ্ছে। হাই মায়োপিয়া পেশেন্ট তার প্রচুর ক্যাটারাক্ট হচ্ছে। হাই মায়োপিক পেশেন্টের একটা মানে খুব তাড়াতাড়ি আমরা ক্যাটারাক্ট পেয়ে যাচ্ছি। তারপরে গ্লুকোমা পেশেন্টের আমরা ক্যাটারাক্ট পাচ্ছি, কারণ সে স্টেরয়েড ইউজ করতেছে, খাচ্ছে। তো সরি সরি এটা হলো ইউভাইটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রচুর ক্যাটারাক্ট পাচ্ছি, কারণ তাকে ইউভাইটিসের আমরা তাকে স্থানিকা হয়ে গেলে রিলিজ করার জন্য আমরা দেখা যাচ্ছে নিউক্লিয় স্টেরয়েড দিচ্ছি, টপিক্যাল স্টেরয়েড দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার ক্যাটারাক্ট ইনভেসলি হচ্ছে। হাই মার্ভিক পেশেন্টের ক্যাটারাক্ট হচ্ছে, গ্লুকোমা পেশেন্টের ক্যাটারাক্ট হচ্ছে। আর কি রেটিনাইটিস পিগমেন্টাস, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা রেটিনাইটিস পিগমেন্টাস হচ্ছে, বোন স্পিকুল লাইক লেশন পেরিফেরিতে। পেরিফেরিতে হচ্ছে আর্টেরিওলার অ্যাথিনিয়েশন হয়ে গেছে, স্পিকুলার ব্রিজ। আমার একদম মানে ক্লিনিক্যাল ফিচার, যে তিনটা দেখে আমরা বুঝতে যে আর কি। তো এই ক্ষেত্রে ক্যাটারাক্ট প্রচুর হচ্ছে। ইন্টারকুলার কোনো টিউমার, রেটিনোব্লাস্টোমা বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ক্যাটারাক্ট পাচ্ছি। মেটাবলিক ক্যাটারাক্ট, মেটাবলিক ক্যাটারাক্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা সাধারণত সবচেয়ে বেশি আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডায়াবেটিক ক্যাটারাক্ট। ডায়াবেটিক ক্যাটারাক্টে এরকম স্নোফ্লেক ক্যাটারাক্ট বলি আমরা এটাকে। কারণ দেখেন এটা মনে হচ্ছে না যে শীতকালে যে তুষার পড়ছে, অনেকটা তুষারের মতো। এটা কেন হচ্ছে, এই ক্ষেত্রে ডায়াবেটিস যখন হয়, ডায়াবেটিক ক্যাটারাক্টে একদম মানে সাধারণত টু ডায়াবেটিক ক্যাটারাক্টটা আমরা ইয়াং ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। আর এমনি ডায়াবেটিক ক্যাটারাক্ট মানে এলভিরেটেড ক্যাটারাক্টকে ই করে মানে গতি বাড়ায় দেয়। হয়তো নর্মালি আমার ডায়াবেটিস আছে, হয়তো আমার ক্ষেত্রে ক্যাটারাক্টটা তাড়াতাড়ি করবো, না আমার ডায়াবেটিস নাই, আমার ক্যাটারাক্টটা একটু দেরি করে শুরু হবে। তো সেই জন্য এটা মানে ডায়াবেটিসটা করে তাড়াতাড়ি করে ফেলে। কিন্তু সাধারণত টু ডায়াবেটিক ক্যাটারাক্ট মানে এরকম স্মোক ক্যাটারাক্ট আমরা ইয়াং ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রেই বেশি পাওয়া যায়। যখন এক্ষেত্রে আমার যদি ব্লাড সুগার লেভেল 200 মিলিগ্রাম পার এমএল হয়ে যায়, তখন সেটাতে কি হয়, গ্লুকোজটা সরবিটলে কনভার্ট হয়। এই সরবিটলটা আমার অ্যাকুমুলেট হবে লেন্স ফাইবার গুলোতে করে, তখন অসমোটিক্যাল যে ব্যালেন্স থাকে আমার লেন্সে, যে পানিটা সবসময় লেন্সের ভিতরে বের হয়ে যাচ্ছে আমার পাম্প মেকানিজমের মাধ্যমে, তখন সেটা অসমোটিক্যাল ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তখন আমার এই মানে এই ক্ষেত্রে অসমোটিক ওভারহাইড্রেশনের জন্য ভিতরে পানিটা বেশি চলে আসতেছে এবং আমার ক্যাটারাক্ট। এটা হলো মোটামুটি শর্টে আপনাদের ডায়াবেটিক ক্যাটারাক্টের মানে প্যাথোফিজিওলজি
রেডিওলজিটা, যদি এটা আপনাদেরকে মানে খুব একটা ধরা হয় না বা ওইভাবে আমরা ওইভাবে রাখিও না, কিন্তু জেনে রাখা ভালো রিটেনে আপনাদের এটা আসতে পারে। ট্রিটমেন্ট আমার মনে হয় আমরা আগামী দিন শুরু করি। আজকে আমরা এই পর্যন্তই থাকি। এর ভিতরে আমি একটু করার ভিতরে মানে 1-2 মিনিটের ভিতরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এর ভিতরে করতে পারেন। আমি হয়তো সেটার জবাব দেওয়ার চেষ্টা করব, অথবা যদি আমি না জানি সেটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে ক্যাটারাক্ট এক্সামিনেশন মানে আই এক্সামিনেশন ক্যাটারাক্ট এক্সামিনেশনটা সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। আহ, বাদ বাকিটা হয়তো আমরা এরপরে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে বা কোনোটাই একটু বুঝতে সমস্যা হয় আমাকে বা একটু টিমকে নক করলে আমি হয়তো সেই টপিক মানে সেই ভিডিওতে আরেকবার আপনাদেরকে বলার চেষ্টা করবো। আর আজকে আমার মনে হয় এইটুকুই থাক। বাদ বাকি ট্রিটমেন্ট প্লাস অন্যান্য রিলেটেড অন্যান্য আরো কোশ্চেন যেগুলো আপনাদের ক্যাটারাক্ট রিলেটেড ধরা হয়, আহ, মানে ক্যাটারাক্ট যেহেতু আমরা কেবল শুরু করলাম, জাস্ট ডায়াগনোসিস আসছি আমরা এখন পর্যন্ত, ডায়াগনোসিস কিভাবে করলাম বা এই রিলেটেড তো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ ফাঙ্গাল গ্রোথ। ফান্ডাল গ্লোটা কি জিনিস? ফান্ডাল গ্লোটা হলো আমি যখন আপনাদের ক্ষেত্রে যেটা একটা ক্লিয়ার এই ছবি দেখাতে পারলে ভালো হতো আসলে। আমারই ভুল হয়েছে, একটা ছবি আনা উচিত ছিল। ফান্ডাল গ্লোটা সাধারণত আমরা অপথলমোস্কোপি করে দেখা হয়। এবং এইটা কি করা হচ্ছে, আমি যখন তার এরকম কিছুটা ডায়ালেট হচ্ছে, আমি ডায়ালেট অবস্থায় আমি তাকে অপথলমোস্কোপি করছি। অপথলমোস্কোপি করলে তখন ওই অপথলমোস্কোপির ভিতরে আমি ফান্ডাসটাকে আমার রেটিনাটা কি এরকম কালার, তাই না? তো রেটিনাটা এরকম কালারের একটা অন্তত কি পাবো আমি, আলো ফেললে এরকম একটা রিফ্লেক্ট হয়ে আসবে। তো সেটাকে আমরা বলতেছি ফান্ডাল গ্লো। ফান্ডাল গ্লো মানে ফান্ডাস থেকে যেই আলোটা রিফ্লেক্ট ব্যাক হয়ে আসতেছে, আমি একটা এরকম এরকম তো টোটাল পাওয়া যাবে না, একটা লাল আভা পাবো। যদি সেটাকে আমরা পাচ্ছি তখন আমরা সেটাকে বলছি ফান্ডাল গ্লো। তখন আমি আমার অপথলমোস্কোপটাকে তার রিফ্র্যাক্টিভ স্ট্যাটাসের অনুপাতে প্লাস মাইনাসে নিয়ে আমি তখন একটা ফাইন টিউনিং করে তার অপটিক ডিস্ক এবং ম্যাকুলাটা দেখার চেষ্টা করবো। কিন্তু ফান্ডাল গুলো যদি না পাই তখন তো আর এই ক্ষেত্রে বোঝাই যাবে যে আমরা আর কোনো কিছুতে তার রেটিনা দেখা সম্ভব না, ফান্ডাসটা দেখা সম্ভব না। সেজন্য এই ক্ষেত্রে সম্ভব না। তো আমি একটু আপনাদেরকে মানে ফান্ডাল গুলোটা আপনাদের ক্ষেত্রে আমরা ধরি না বা বলা হয় না, কারণ এটা হলো কারণ আপনাদের ক্ষেত্রে আমরা চাই না মানে ধরে নেই না যে আপনারা অর্থনৈতিক করতে পারেন না। আপনাদের ক্ষেত্রে শুধু টর্চের মাধ্যমে যেগুলো যেগুলো দেখার সেটাই করা হয়। তারপরে আমি আপনাদেরকে ফান্ডাল গ্লোর একটা ছবি বা অর্থনস্কোপি করে কিভাবে আমরা দেখি সেটা দেখি কোনো একটা কিছু আপনাদেরকে আমি আগামী ক্লাসে দেখাইতে পারি কিনা। যদি আমার খুব সম্ভব হয় আমি এটা দেখানোর চেষ্টা করব। আর কি কোনো কোশ্চেন কি? মানে ফান্ডাল গুলো আমি আরেকটা কথা এটা একটু বলি। সেটা হলো যে পিউপিল ডায়ালেট অবস্থায় অপথলমোস্কোপ দিয়ে উম, আপনি তার চোখে আলো ফেললে সেখান থেকে যেই যে আলোটা যে যেহেতু ওইটাই আমার শেষ রেটিনা তো ট্রান্সপারেন্ট, রেটিনা ট্রান্সপারেন্ট পিছনে করোয়েডটা ট্রান্সপারেন্ট না, তো সেখান থেকে আমার আলোটা তো ফিরে আসলে সেই যেই আমি একটা রেটিনার কারণে বা করোয়েডের কারণে যেরকম একটা রেডিশ একটা রিফ্লেক্ট ব্যাক পাবো, সেটাকে আমরা ফান্ডাল গুলো বলা হয়। আর অপথলমোস্কোপটা আসলে কি জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাইনি।
এক্সামিনেশনের ক্ষেত্রে বা এক্সামিনেশনের ক্ষেত্রে অসম্ভব কপি জিনিসটাও আমি আপনাদেরকে কাজ করিনি। এটা আসলে আমারই ভুল হয়েছে, কারণ আমি আসলে আপনাদের ওই টপিক্সে মানে সাধারণত আপনাদের এই ফান্ডামেন্টাল কিছু ধরা হয় না, তো এই জন্য আমি এটা করিনি। কিন্তু আশা করি নেক্সট ক্লাস আমি আপনাদের এইটুকু দিয়ে শুরু করে তারপরে হয়তো আমরা ক্যাপে একটা আগাবো। তাহলে অনেক কাজ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখন শেষ করতেছি।